আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মাসুম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সবচেয়ে সিগনিফিকেন্ট একটা টপিক, যেটা কেউ এইরকম ভিডিও এই পর্যন্ত আমি দেখি নাই। সেই জিনিসটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ইন ইংলিশ নিয়ে তোমাদের কাছে কথা। ঠিক আছে, তো ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আমি কথা বলার কে? আমি এমন একজন মানুষ যে আমার এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, এসএসসি 9 বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, 8 পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে কোনো পরীক্ষার জন্য আমি মুখস্থ করে রাইটিং পার্ট পরীক্ষায় দেই নাই। সব কিছু আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে দিছি। মুখস্থ করার প্রয়োজন হইলেও আমি মুখস্থ করি নাই, আমি ওই বিষয়ে আমার নিজের ভাষায় লিখছি। আমার টিচারদের কাছ থেকে জিজ্ঞেস করলেও পাইবা, অনেক সময় অনেক ভুল করছি, বাট আলটিমেটলি আমার এসএসসি পরীক্ষা এবং পরীক্ষার পূর্ব মুহূর্তে যখনই আমি যে কোনো কিছু রাইটিং পার্টে লিখতাম, অ্যান্সার করতাম, আমি ওইখানে 100% ভালো করতে পারতাম। বুঝতে পারছো? তো এই এক্সপার্টিস একদিনে তৈরি হয় নাই, এটা দীর্ঘদিনের অধ্যবসায় পরিশ্রমের ফসল। তো আমি তোমাদের সাথেও শেয়ার করতে চাচ্ছি। তো আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে মূলত 3টা, আর একটা মেথড আছে যে জিনিসটা তোমাকে আমি প্রথম বলতেছি। তোমাকে কোনো টিচার, কোনো ভাইয়া, কোনো স্যার কোনো দিন তোমাকে এই পর্যন্ত বলে নাই, বলবেও না, আমি প্রথম বলতেছি। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ওই মেথডটা পাইবা, আর যদি মাঝখান থেকে চলে যাও তাহলে ওই মেথডটা পাইবা না। ঠিক আছে, তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গাইড থেকে ধারণা নিতে হবে। আরে ভাই, তুমি তো পণ্ডিত না, তুমি তো ইংরেজ না যে ইংলিশ নিয়ে খুব ভালো লিখতে পারবা। আর তোমার তো ওই ধরনের সেন্সও নাই, তুমি একজন স্টুডেন্ট। হাইস্ট আমার যারা ভিডিও দেখে হয় 9-10 স্টুডেন্ট, তুমি একদম বাচ্চা। তো এই লেভেল থেকে তুমি আসলে জানো না কোনটা কীভাবে গুছায় লিখতে হবে। বা গাইড থেকে অবশ্যই ধারণা নিতে হবে। কীভাবে ধারণা নিবা? ধারণা মানে তো মুখস্থ করে না, আমি তো বলছি না মুখস্থ করতে হবে ভাই, বলছি তোমাকে ধারণা নিতে হবে। একটা সেন্টেন্স কীভাবে সাজাইতে হয়, গাইড কীভাবে সাজাইছে, ওইটা সম্পর্কে তোমার ধারণা নিতে হবে। ধারণা কীভাবে নেবা? রিডিং করতে হবে, অনেক বেশি রিডিং করতে হবে, 10-15 বার রিডিং করতে হবে। এর মানে মুখস্থ করা নয়। এটা অনেকে বলতে পারে 10-15 বললে তো মুখস্থ হয়ে যাবে। আসলে মুখস্থ তো আমি করতে বলছি না তোমার, রিডিং পড়বা, ক্রমাগত রিডিং পড়বা। ঠিক আছে, অনেক বেশি রিডিং পড়বা। আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে সার্চ ফর ভোকাবুলারি। ঠিক আছে, ভোক্যাব, তোমাকে ভোকাবুলারিতে অনেক বেশি স্ট্রং হতে হবে, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি স্ট্রং হতে হবে ভোকাবুলারির ক্ষেত্রে। তুমি একটা সেন্টেন্স বানায় লিখবা, আলটিমেটলি ফ্রি হ্যান্ড রাইটিং মানে কি? বানায় লেখা। বানায় লেখাই তো। তো বানায় লিখতে হলে তুমি যখন একটা সেন্টেন্স বাংলায় কল্পনা করবা, তুমি ইংলিশে তখন লিখবা, অর্থটা জানতে হবে না ইংরেজি, অনেক বেশি ভোকাবুলারিতে দক্ষতা অর্জন করতে হবে, তাহলেই তুমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবা। ফ্রি হ্যান্ড রাইটিং একটা আসমানের চিরাগ না, ঠিক আছে, আলাদিনের চেরাগ না যে আলাদিনের চেরাগ পাইছি লিখি। অনেক বেশি পরিশ্রম করতে হবে, আর এই ভোকাবুলারির ক্ষেত্রে স্ট্রং হতে হবে। ভোকাবুলারি স্ট্রং হবে কিভাবে? তোমার ইংলিশ ফার্স্ট পেপার, এখানে তোমার একটা কি বলে পায়োনিয়ার হিসেবে কাজ করবে, পথ প্রদর্শক হিসেবে। ফার্স্ট পেপারের একটা পেজে যখন পড়বা, সবগুলো শব্দের অর্থগুলো পড়বা, নোট করে রাখবা, ডায়েরি নিবে একটা, খাতা নিবে একটা, নোট করবা, প্রতিদিন একটা করে পৃষ্ঠা উল্টাইবা। ধরো তোমার নোট হয়েছে ফার্স্ট দিন, ডে ওয়ানে তুমি শব্দ পাইছো 100, আচ্ছা 100 না, 22, ঠিক আছে, 20। ডে 2তে পাইছো 20, 7 দিনে তোমার শব্দ হয়েছে 140টা, প্রতিদিনে 140টা, কালকে হয়েছে 160টা, 160টা, কালকে হয়েছে 180টা। এই 180টা শব্দ ঘুমানোর আগে তোমাকে দেখে যাইতে হবে। এটা স্ট্র্যাটেজি ভোকাবুলারি বা ভোক্যাবের ক্ষেত্রে। এখন প্র্যাকটিস, প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, মোস্ট প্র্যাকটিস, দেশ প্র্যাকটিস, যত প্র্যাকটিস ধরো, পলি প্র্যাকটিস, ঠিক আছে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প না। আসলে অনেকে মনে করছে ক্লিক করার পরে যে ভাই আপনি একটা কিছু বলবেন আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখে ফেলতে পারবো। আরে ভাই, এত সহজ না। প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, অনেক বেশি প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্পই নেই এখানে। এই ফ্রি হ্যান্ড রাইটিং মানেই তো প্র্যাকটিস, বুঝতে পারছো? তো প্র্যাকটিস, প্র্যাকটিস করতে হবে। এখন আসো মেথড DTPECL। এটা মানে কি আমার? এটা সূত্র না, এটা সাপের একটা খেলা, সাপের মন্ত্র এটা, ফ্রি হ্যান্ড রাইটিং এর মন্ত্র। ঠিক আছে, তো এই DTPCCL মানে কি? এর মানে হচ্ছে ডায়লগ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্যারাগ্রাফ, ইমেল, কমপ্লিটিং সেন্টেন্স, লেটার। বুঝতে পারছো কয়টা জিনিস এখানে? 6টা জিনিস। DTPECL, ট্রি প্ল্যান্টেশনে ডায়লগ আসে, ট্রি প্ল্যান্টেশনে ট্রান্সফরমেশন সেন্টেন্স আসে, ট্রি প্ল্যান্টেশনে প্যারাগ্রাফ আসে,
ট্রি প্ল্যান্টেশনে ইমেল আসে, ট্রি প্ল্যান্টেশনে কমপ্লিটিং সেন্টেন্স আসে, ট্রি প্ল্যান্টেশনে লেটার আসে। ট্রি প্ল্যান্টেশন টি স্টল নিয়ে আসে, অ্যানুয়াল এক্সাম নিয়ে আসে, অ্যানুয়াল স্পোর্টস ডে নিয়ে আসে, ট্রাফিক জ্যাম নিয়ে আসে, সব কিছু কিন্তু আসে, আসে না? আসে। এখন তোমার কাজটা কি বা আসো, এই জিনিসটা হচ্ছে আমার সিক্রেট, এটা আমি ছাড়া মনে হয় না আর কেউ করে, জানি না কেউ সিক্রেট থেকে বলবে, বাট আমি তোমাদেরকে বলতেছি। তো আমি যে জিনিসটা করতাম, যখন ট্রি প্ল্যান্টেশনের প্যারাগ্রাফ পড়তাম, ট্রি প্ল্যান্টেশনে ডাইরেক্টটা পড়তাম, ট্রি প্ল্যান্টেশনের ট্রান্সফরমেশন সেন্টেন্স যেগুলো সেকেন্ড পেপারে আছে সবগুলো প্র্যাকটিস করতাম। তারপরে কি ইমেল আছে, ইমেলটা মুখস্থ করতাম, মুখস্থ বলতে আসে ধারণা নিতাম, এই ধারণা নিতাম। তারপরে কি কমপ্লিটিং সেন্টেন্স আছে না, আছে তো, ধরো 9-10 আসো। তারপরে কি লেটার আছে না, বন্ধু কি ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে লেখো, সব কিছু একসাথে। যখন আমি ট্রি প্ল্যান্টেশন ধরছি, ট্রি প্ল্যান্টেশন আমার এটা নোট খাতা করতাম, এদের ট্রি প্ল্যান্টেশন এখান থেকে শুরু, এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা প্যারাগ্রাফ, এই পৃষ্ঠা 5টা পৃষ্ঠা কম্পোজিশন, এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা লেটার, এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা যত প্র্যাকটিস আছে ট্রান্সফরমেশন সেন্টেন্স আর কি বলে এটারে কমপ্লিটিং সেন্টেন্স, সব কিছু আমার খাতার ক্রমাগত থাকতো, একটা নোট খাতা। তোমাকে এই নোট খাতাটাই বানাইতে হবে, আর এই নোট খাতা দেখে পরীক্ষার সকালে, সকাল 9টায় তোমার পরীক্ষা, তুমি 6টা থেকে 8:30 পর্যন্ত, ঠিক আছে, 8টা পর্যন্ত তোমার এই খাতাটা দেখা যাইবা। তোমাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, তুমি যদি আমার এই স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারো, 40 থেকে 30 প্লাস তুমি ইজিলি পাইতেছো, উইদাউট মুখস্থ করা, উইদাউট প্লেন, উইদাউট পেইন, উইদাউট এনিথিং ঝামেলা। বুঝতে পারছো? আর এখন বলতে পারো ভাইয়া অনেক কাজ বলছেন, ভোকাবুলারি সংগ্রহ করা, প্র্যাকটিস করা, ভাই অনেক কাজ তো। আর অনেক কাজ না তো, এটা অনেক কাজ না। তুমি যখন ট্রি প্ল্যান্টেশন পড়তেছো, এটা মজার বিষয় দেখো, ট্রি প্ল্যান্টেশনে প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লিখতে হয়? 2 পৃষ্ঠা। শুধু কি ওয়ার্ডগুলো লিখতে হয়, রাইট? কিওয়ার্ডগুলো লিখতেছো। কম্পোজিশনে কি লিখবা? ট্রি প্ল্যান্টেশনের কিওয়ার্ড লিখবা, পাশাপাশি তোমার এক্সপিরিয়েন্স লিখবা, তুমি কি সাজেশন দিচ্ছ ওটা লিখবা, গভর্নমেন্টের কি করা উচিত ওটা লিখবা, তোমার স্কুলের কি করা উচিত ওটা লিখবা। তোমার ওই কিওয়ার্ডগুলোকে তুমি একটু বাড়াইবা। প্যারাগ্রাফ লিখছো 2 পৃষ্ঠা, কম্পোজিশন লিখবা 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা কিভাবে বাড়াইবা? তুমি ট্রি প্ল্যান্টেশনের গুরুত্ব এখানে কি লিখছো, ট্রি প্ল্যান্টেশন কি প্যারাগ্রাফের মধ্যে বুঝছো বিষয়টা। ট্রি প্ল্যান্টেশনের কি, ট্রি প্ল্যান্টেশন কাকে বলে, ট্রি প্ল্যান্টেশনের গুরুত্ব কি, ট্রি প্ল্যান্টেশন না করার কারণে তোমার ক্ষতি কি, ট্রি প্ল্যান্টেশন কেন গুরুত্বপূর্ণ, তোমাদের কি করা উচিত, গভর্নমেন্টের কি করা উচিত, এই 5টা প্রশ্নের উত্তর তুমি লিখবা না ট্রি প্ল্যান্টেশনে প্যারাগ্রাফের মধ্যে। সেম জিনিস তো, তুমি কম্পোজিশন লেখার ক্ষেত্রে প্যারা, আগে প্যারা থাকতো না, এখন তো প্যারা নাই কম্পোজিশনে। কি করবা? প্রথমে লিখবা ট্রি প্ল্যান্টেশন, এইটা ট্রি প্ল্যান্টেশন কাকে বলে, এইটা 1 নাম্বার প্যারা। 2 নাম্বার প্যারা ট্রি প্ল্যান্টেশন বলতে তুমি কি বুঝো ওইটা লিখবা। 3 নাম্বার প্যারা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম সম্পর্কে গুরুত্ব লিখবা। পরের 5-4 নাম্বার প্যারা ট্রি প্ল্যান্টেশন না করার কারণে কি হয়। 5 নাম্বার প্যারা আরেকটা জিনিস ঢুকাইবা, ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন কি? ট্রি প্ল্যান্টেশন উল্টাটা, এটা করলে কি ক্ষতি হয়। তোমার অলরেডি 7 প্যারা হয়ে গেছে ওই প্যারাগ্রাফের কনসেপ্ট দিয়েই, প্যারাগ্রাফটাই তুমি 7 প্যারা লিখতে পারছো, জাস্ট তোমার মাইন্ডটাকে একটু খেলাইয়া। লাস্ট স্ট্র্যাটেজি, সেটা লাস্টে তুমি গভর্নমেন্টে বললা এই সরকার এটা করা উচিত, হ্যাঁ আমাদের স্কুলে এটা করা উচিত, চেয়ারম্যান এটা করা উচিত, এই 2 পৃষ্ঠা, 2 আর 3 কত হয়? 5 পৃষ্ঠা। 5 পৃষ্ঠা তুমি ওই প্যারাগ্রাফের কনসেপ্ট দিয়েই তুমি 5 পৃষ্ঠা কম্পোজিশন লিখতে পারতেছো। তোমার লেখার মানটাও ভালো, সবার থেকে ইউনিকও হইলো, মার কি তুমিই তো বেশি পাবা বানান ভুল না করলে। তারপর আসো এই যে এখানে কি বল, ইমেল। ইমেল তো শর্ট, ওই যে প্যারাগ্রাফ লিখছিল না, জাস্ট গুরুত্বটা লিখবা যে বন্ধু এই যে গুরুত্ব, প্রতিদিন গাছ লাগাবি 2টা কইরা, শেষ। পরে লেটার, বন্ধু এই গুরুত্ব, এই যে আঙ্গু স্কুলে এই যে করছি, শেষ। ইজি, ইজি না? এখন কমপ্লিটিং সেন্টেন্স আর হচ্ছে তোমার ট্রান্সফরমেশন সেন্টেন্স। এবার ট্রি প্ল্যান্টেশনের মধ্যে তোমার কিন্তু ট্রান্সফরমেশন আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, ওইগুলা তুমি পাশাপাশি প্র্যাকটিস করলে তোমার কি ওয়ার্ড বাড়তেছে, ইনফরমেশন বাড়তেছে, এটা একটা হেভি ইনফরমেশন হচ্ছে। কারণ ট্রান্সফরমেশন সেন্টেন্স বা কমপ্লিটিং স্টোরি সেন্টেন্সের মধ্যে তোমাকে কিন্তু ওই আজেবাজে লাইন দেয় না, যেগুলো সবচেয়ে কি ওয়ার্ডের লাইন ওইগুলো তোমাকে দেয়। এগুলা যদি করতে পারো, আমি আশা করি যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো প্রত্যেকটা ব্যক্তি এসএসসি পরীক্ষা হোক বা নেক্সট যে কোনো পরীক্ষায় এই বুদ্ধিগুলো, এই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করলে তোমার রাইটিং পার্টে 100% মার্ক উইদাউট মুখস্থ করা তুমি পাবো ইনশাল্লাহ। সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।